আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে আসলাম আমাদের চ্যাপ্টার 2 এর পার্ট 2 তে। আমরা আজকের ভিডিওতে ডাইনামিক ভেরিয়েবল সম্পর্কে জানব। এর জন্য আমরা আমাদের সি এর যে মেইন কোডটা আছে সেটা নিয়ে আসলাম। এখন আমরা আসলে যদি একটা নরমাল ভেরিয়েবল নিতে চাই বা স্ট্যাটিক ভেরিয়েবল নিতে চাই তাহলে আমরা কি করতাম? ইন্টিজার দিতাম, মানে ডেটা টাইপটা লিখতাম, তারপর একটা ভেরিয়েবল নেম দিতাম এবং এটার মধ্যে একটা ভ্যালু স্টোর করে দিতাম। এবং প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট করে দিতাম সি আউট দিয়ে এক্স। আমরা যে একটা নিউ লাইন দিয়ে দিই এনডিএল। এটা আমাদের কোথায় কাজ করতে? স্ট্যাটিক মেমোরিতে। এটা আসলে কিভাবে কাজ করতেছে, যে আমাদের এই জায়গায় মনে করেন এটা যদি মেমোরি হয়, এই মেমোরিটা অবশ্যই একটা স্ট্যাটিক মেমোরি। এটা স্ট্যাটিক মেমোরি। এই স্ট্যাটিক মেমোরিতে একটা জায়গা নিতেছে, যেহেতু ইন্টিজার নিয়েছি তাহলে 4 বাইট একটা জায়গা নেবে। এই জায়গার মধ্যে আমাদের 10টা স্টোর হবে। এই লাইনটা দ্বারা আসলে এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? তা আমরা ডাইনামিক ভেরিয়েবল আসলে কাজটা কিভাবে হবে? ডাইনামিক ভেরিয়েবল আসলে কিছুই না। ডাইনামিক ভেরিয়েবলের জন্য আমাদের আসলে এই নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তাহলে এই নিউ কিওয়ার্ডটার আসলে পাওয়ার কি? নিউ কিওয়ার্ডটার পাওয়ার হলো সে হিপ মেমোরিকে অ্যাক্সেস করতে পারে। সে কোন মেমোরিকে অ্যাক্সেস করতে পারে? সে হিপ মেমোরিকে অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে? আমরা সি এর মধ্যে যদি ডাইনামিক মেমোরি সম্পর্কে জেনে থাকি, সেখানে আসলে অনেক জিনিসটা কমপ্লিকেটেড, মানে ম্যাকলক এইসব মানে ইউজ করতে হয়। বাট সি++ যেহেতু আমাদের একটা উন্নত ল্যাঙ্গুয়েজ, তো এখানে আসলে এই নিউটা দিলেই ল্যাপটপ বুঝে নেয় বা আপনার ডিভাইসটা বুঝে নেয় যে আপনি আসলে হিপ মেমোরিকে অ্যাক্সেস করতে চাইতেছেন। তো এটার মাধ্যমে কি একটা হিপ মেমোরি তৈরি হয়। তো হিপ মেমোরি তৈরি হবে। তো হিপ মেমোরির পরে এখানে আমাদের ডেটা টাইপটা দিতে হবে। ঠিক আছে? DA ডেটা টাইপ। এখানে আমাদের এই ডেটা টাইপটা দিতে হবে। যে এই জায়গায় আমরা যেমন ডেটা টাইপ ইউজ করতাম, তা আমাদের ডেটা টাইপটা হলো নিউ এর পরে দিতে হবে। তো এখানে কি হলো, আমরা হিপ মেমোরিকে অ্যাক্সেস করলাম নিউ এর দ্বারা এবং এখানে একটা মনে করেন ইন্টিজার নিছি আমরা ডেটা টাইপ হিসেবে। তো এখানে কি হবে, 4 বাইট জায়গা দখল করবে। এটা অবশ্যই একটা অ্যাড্রেসের মধ্যে থাকবে। ধরেন আমরা অ্যাড্রেসটা ধরলাম যে 10A। এই অ্যাড্রেসের মধ্যে আমাদের এই হিপ মেমোরিতে এই অ্যাড্রেসের মধ্যে একটা জায়গা ক্রিয়েট হয়েছে যেখানে আমরা ইন্টিজার একটা নাম্বার রাখতে পারবো। ধরেন আমরা এখানে ইন্টিজার লিখে দিই ডেটা টাইপ হিসেবে ইন্টিজার। ওকে। তো এই জিনিসটা যেহেতু একটা অ্যাড্রেসের মধ্যে রাখা হচ্ছে, তো এটা অবশ্যই আমাদেরকে একটা পয়েন্টারের মধ্যে রাখতে হবে। তো এটাকে আমরা একটা পয়েন্টারে রেখে দেব। ঠিক আছে? কারণ আমরা জানি পয়েন্টারের মধ্যে আসলে আমাদের যে মেমোরি অ্যাড্রেস, এটা আমরা পয়েন্টারের মধ্যে আসলে রাখতে পারি। যারা পয়েন্টারের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই পয়েন্টারের ভিডিওটা দেখে নিবেন। তো পয়েন্টারের কাজ কি? পয়েন্টার হলো এই যে আমাদের মেমোরি অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আসলে পয়েন্টারের মধ্যে রাখা যায়। তো এখানে আসলে পি এর মধ্যে আমরা একটা পয়েন্টার নিয়েছি। এই পি পয়েন্টারের মধ্যে আমরা এই অ্যাড্রেসটাকে স্টোর করে রাখছি। ঠিক আছে? যখন আমরা এই পি পয়েন্টারটাকে মনে করেন পরে ডিরেফারেন্স করব এখানে একটা স্টার দিয়ে। এই ডিরেফারেন্স করলে কি হবে? এই পি পয়েন্টারের মধ্যে যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসের ভিতরে যদি আমরা মনে করেন একটা ১০০ ভ্যালু রাখি, এই ১০০ ভ্যালুকে আমরা অ্যাক্সেস করতে পারি এই ডিরেফারেন্স এর মাধ্যমে। মানে এই ডিরেফারেন্স বলতে বোঝায় যে নরমালি যে ১০০ টা ওর মধ্যে স্টোর আছে। যদি নরমালি চিন্তা করেন। কিন্তু কাজটা আসলে কিভাবে করে? ১ম এ যেহেতু পি এর মধ্যে আছে, পি এর মধ্যে আসলে কি আছে? একটা অ্যাড্রেস আছে। আমরা এখানে ডিরেফারেন্স করে দিই। পি এর মধ্যে অ্যাড্রেসটা আছে। সে কি করবে? এই অ্যাড্রেসের মধ্যে যাবে ডিরেফারেন্স করার কারণে। অ্যাড্রেসে গিয়ে দেখবে এখানে ১০০ আছে। সো সেই ১০০ টা তার মধ্যে স্টোর করে রাখবে। ঠিক আছে? তো এটা আমরা আসলে কোডে ইমপ্লিমেন্ট করি তাহলে আরো ভালো বুঝতে পারব। তো এইটা যদি আমরা আউটপুটটা প্রিন্ট করতাম স্ট্যাটিক মেমোরিটা, তাহলে কিন্তু আমাদের আউটপুট হিসেবে 10 চলে আসতো। ঠিক আছে? এই যে আমাদের 10 কিন্তু চলে আসছে। এটা ফেইল দেখাচ্ছে কারণ আমরা এখানে কিন্তু ইনপুট আউটপুট কিছুই দেইনি। তো এই কারণে ফেইল দেখাচ্ছে। তো আমাদের আজকের ভিডিওতে আসলে এইগুলো ফেইল দেখানোর কোনো দেখার দরকার নেই। আমরা শুধু এই আউটপুটটা দেখব এখান থেকে। আমরা জানি এটা হলো আমরা অনলাইন জাজের প্রবলেম সলভ এর জন্য ইউজ করি। তো আমি আজকে এটা ইউজ করতেছি এখানে এমনি নরমালি। তো আমরা যদি এটাকে কমেন্টস করে দেই, আম এটাকে আমরা যদি কমেন্ট করে দেই। এখন আমরা কি করব? একটা ডায়নামিক মেমোরি নিতে চাই। তো ডায়নামিক মেমোরির জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের একটা পয়েন্টার নিতে হবে। তো পয়েন্টারটা আমরা ইন্টিজার নিলাম। এই পয়েন্টার নেওয়ার পর অবশ্যই আমাদের এখানে কি করতে হবে? ডিরেফারেন্স করে দিতে হবে। পয়েন্টার নিলাম। পয়েন্টার নিতে হলে আসলে আমাদের ই করতে হয়। এরকম একটা স্টার চিহ্ন দিতে হবে। তারপর আমরা নিউ এর মাধ্যমে হিপ মেমোরিকে জায়গা করে নিলাম। এবং আমাদের হিপ মেমোরিতে কোন টাইপের ভ্যালু রাখা হবে এটা আমরা বলে দিলাম ইন্টিজার টাইপের। তো এটার বলার পর আমরা এবার পি এর মধ্যে আমরা ১০০ রেখে দিলাম। ঠিক আছে? এখন যদি আমরা এই জিনিসটা প্রিন্ট করে দেখতে চাই, স্টার পি এন ডিএল।
ওকে, এটার মাধ্যমে কিন্তু আমরা আসলে আমাদের হিপ মেমোরিতে 100 ভ্যালুটা রাখতে পারছি। আমরা যদি রান করি তাহলে আমরা 100টা দেখে ফেলতে পারবো। এই যে আমাদের কিন্তু 100 আউটপুট চলে আসছে। তো আমরা যদি এই জিনিসটাকে কমেন্টস থেকে করে দেই, এখন যদি আমরা রান দেই তাহলে দেখবেন আমাদের স্ট্যাটিক মেমোরির জন্য যে 10 ছিল এবং আমাদের ডাইনামিক মেমোরির জন্য বা হিপ মেমোরিতে যে 100 রাখা হয়েছিল সেটা কিন্তু এসে পড়বে। এই যে আমাদের কিন্তু ১ম এই যে এইটার জন্য ১০ চলে আসছে এবং এই লাইনের জন্য আমাদের ১০০ চলে আসছে। তো আমরা আরেকবার বুঝি এই জায়গায় আসলে কাজটা কিভাবে হচ্ছে। আমরা এটা কেটে দেই। আমাদের এই লাইনের জন্য আসলে কি হচ্ছে? আমরা যখন ইন্টিজার x নিতেছি তখন আমাদের স্ট্যাটিক মেমোরিতে একটা ইন্টিজার নামক একটা জায়গার জন্য ৪ বাইটের একটা জায়গা নেওয়া হচ্ছে। ইন্টিজার জন্য এখানে ৪ বাইট জায়গা নেওয়া হচ্ছে। এটা হলো স্ট্যাটিক মেমোরি আমাদের। ঠিক আছে? তো এখানে ৪ বাইটের জায়গা নেওয়া হচ্ছে। এখানে আমাদের ১০ রাখা হচ্ছে তারপরে। x নামক ইয়ার মধ্যে আমাদের ১০ রাখা হচ্ছে। যখন আমরা এই ২য় লাইনে গেলাম তখন আমরা x এর ভিতরে যেই ভ্যালুটা আছে সেটাকে প্রিন্ট করে দিতেছি। তো এই কারণে আমাদের এখানে ১০ প্রিন্ট হয়ে যাচ্ছে। এর পরের লাইনে কি হইতেছে? এর পরের লাইন আমরা p একটা পয়েন্টারের ভিতরে নিউ কিওয়ার্ডের মাধ্যমে হিপ মেমোরিকে অ্যাক্সেস করলাম। আমরা কি করলাম? এখানে হিপ মেমোরিকে অ্যাক্সেস করলাম। এটা হলো আমাদের হিপ মেমোরি। এই মেমোরির মধ্যে আমরা ইন্টিজার টাইপের মানে ৪ বাইটের একটা জায়গা নিলাম। অবশ্যই এই জায়গাটা কি একটা অ্যাড্রেসের মধ্যে থাকবে এই জায়গাটা। তো আমরা ধরে নিলাম এই জায়গাটার নাম হলো আমাদের 11B। তো 11B এরকম একটা জায়গা ক্রিয়েট হইল মেমোরিতে। এর পরের লাইনে আমরা কি করতেছি? p কে ডিরেফারেন্স করে ১০০ রেখে দিচ্ছি। এটা মানে কি বুঝাইলো? p মানে কি আমাদের শুধু এই পয়েন্টারের মধ্যে আমাদের এই যে এই ভ্যালুটা স্টোর হচ্ছে। আচ্ছা এইটা এই লাইনেই হয়েছে। এই লাইনে যখন আমরা p টা পয়েন্টার দিচ্ছি তখন আসলে এই জিনিসটাও তৈরি হয়ে যায়। এখানে এই p টা রাখা হচ্ছে। যখন আমরা এটাকে ডিরেফারেন্স করছি, করার পরে কি হইছে? এই লাইনটা দ্বারা আমাদের বোঝানো হচ্ছে যে p কে আমরা ডিরেফারেন্স করছি। মানে p এর যেই অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসের মধ্যে আমরা অ্যাক্সেস করে ১০০ রাখা হচ্ছে। এই জায়গাটা একটু লক্ষ্য করেন যে p এর মধ্যে যেই অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসকে আসলে আমরা এই ডিরেফারেন্স করার মাধ্যমে অ্যাক্সেস করতেছি। এই অ্যাড্রেসের মধ্যে আমরা এই ১০০ ভ্যালুটাকে রেখে দিচ্ছি। সহজ বিষয় আমরা যা একটু চিন্তা করি। আমাদের p এর মধ্যে এই অ্যাড্রেসটা আছে। যখন আমরা ডিরেফারেন্স করছি তখন আমরা ডিরেক্টলি এই অ্যাড্রেসের ভিতরে যেই ভ্যালুটা আছে সেটাকে অ্যাক্সেস করতে পারি। তো এটা অ্যাক্সেস করার মাধ্যমে এখানে যেহেতু আমাদের বলা হচ্ছে ১০০ রাখার জন্য আমরা ১০০ টা রেখে দেই এখানে। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন আরেকবার একটু ভিডিওটা পিছনে যেয়ে দেখে নিবেন। তাহলে আশা করি বিষয়টা বুঝে যাবেন। তো এইভাবে আমাদের আসলে ডাইনামিক মেমোরিটা কাজ করে। আমরা ডাইনামিক ভেরিয়েবল এভাবে নিতে পারি। তো আসলে ডাইনামিক ভেরিয়েবলটা তেমন আমাদের প্রোগ্রামিং এ প্রয়োজন হয় না। কারণ আমরা হিপ মেমোরি আর হইলো আমাদের স্ট্যাটিক মেমোরি এই ২ টার মধ্যে আমরা যেই পার্থক্য দেখেছিলাম তার মধ্যে ২ টা মেইন পার্থক্য ছিল। একটা হলো যে আমরা সাইজটা আসলে বাড়ায় নিতে পারি। তা আমাদের আসলে যদি সাইজ বাড়ানোর প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমাদের এরকম মানে ডাইনামিক ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা প্রয়োজন পড়ে না। আমাদের সাইজ বাড়ানোর প্রয়োজন হলে আমরা ভেরিয়েবলের মধ্যে নরমালি সাইজটা বাড়িয়ে নিতে পারি। এখানে আমরা ডাবল ইউজ করতে পারি নরমালি। আরেকটা কারণ ছিল যে আমরা ফাংশন থেকে রিটার্ন করলে আর পাইতাম না ওই ভ্যালুটা। তো এটাও আসলে ভেরিয়েবলের ক্ষেত্রে প্রযোজ্য না। কারণ আমরা যদি ফাংশন থেকে কোনো কিছু আমাদের রিটার্ন করতে হয়, তাহলে কিন্তু আমরা এটা একটা ভেরিয়েবলের থ্রুতে রিটার্ন করার সময় নিয়ে নিতে পারি। ঠিক আছে? যারা ফাংশনের ভিডিও দেখছেন তারা অবশ্যই এটা জানেন। তো আমরা আজকের ভিডিওতে আরেকটা জিনিস একটু দেখে নিব। যে আমাদের একটা জিনিস আমরা বলেছিলাম, স্ট্যাক মেমোরিতে যখন আমরা ফাংশন থেকে রিটার্ন করি তখন আমরা ভ্যালুটা পাই না। কিন্তু আমরা যখন ডাইনামিক্যালি মেমোরিটা নেই, তখন আমরা যদি ফাংশন থেকে কিছু রিটার্ন করি সেটা আমরা মেইন ফাংশনের মধ্যে পেয়ে যাই। এটা কি আসলে বাস্তব কিনা এটা আমরা আজকের ভিডিওতে একটু দেখার চেষ্টা করব। তো আমরা এই কোডটা কেটে দেই। এর জন্য আমি একটা ফাংশন ক্রিয়েট করে নিই। আমি ফাংশনের টাইপ দিব ভয়েড ফান নামে একটা ফাংশন দিলাম। এবং এখানে কোনো কিছু আমরা পাস করব না, সরি। তারপর আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল নিয়ে নিব এখানে। গ্লোবাল পয়েন্টার যদিও। এই গ্লোবাল পয়েন্টার কেন নিলাম এটা? এটার কারণ হলো যে আমরা যদি এইখানে কোনো কিছু আসলে পাস করি মানে কোনো একটা ভেরিয়েবল নিই, এটা কিন্তু আমরা মেইন ফাংশন থেকে আসলে নিতে পারবো না। মানে এই ভ্যালুটাকে আমরা চেক করতে পারবো না। আবার মেইন ফাংশনের থেকে যদি আমরা ফাংশনের মধ্যে কোনো একটা ভ্যালু না পাঠাই, তাহলে কিন্তু আমরা মেইন ফাংশন ফান ফাংশন ওই মেইন ফাংশনের ভেরিয়েবল বা যাই বলেন অ্যারে এটা আমরা ইউজ করতে পারবো না।
এই কারণে আমরা গ্লোবালি নিলাম। এই গ্লোবালি নেওয়ার মানে হলো যে আমরা এই ফান ফাংশনেও এই পয়েন্টারটা ইউজ করতে পারবো এবং মেইন ফাংশনেও আমরা এই পয়েন্টারটা ইউজ করতে পারবো। এই কারণে আমরা গ্লোবালি নিলাম। কারণ আমাদের এই ২ টা জিনিস আসলে প্রিন্ট করে দেখতে হবে। এই কারণে। তো এখানে আমরা কি করব? এখন একটা স্ট্যাটিক ভেরিয়েবল নেব x10 আমরা স্ট্যাটিক ভেরিয়েবল নিলাম এখানে। তারপরে আমরা কি করব? এখানে p যে আমরা পয়েন্টারটা নিছিলাম এই পয়েন্টারের মধ্যে আমরা x এর অ্যাড্রেসটা রেখে দেব। আর কি করলাম? p পয়েন্টারে x এর অ্যাড্রেসটা রেখে দিলাম। তারপরে আমরা এই ফান ফাংশনের মধ্যে প্রিন্ট করে দিব। ফান ফাংশনের মধ্যে আমরা প্রিন্ট করে দেব p পয়েন্টারকে ডিরেফারেন্স করে। তো এটা যে আমরা ফান ফাংশনে করতেছি এটা যেন আমরা বুঝতে পারি। এই কারণে আমি এখানে একটু ফান লিখে দিলাম। তারপরে আমরা p কে ডিরেফারেন্স করে প্রিন্ট করে দিব। এনডিএল ওকে হয়ে গেল। তো এইটা আসলে আমরা যদি এখান থেকে কল করতে হবে আমাদের অবশ্যই। আমাদেরকে এখান থেকে এই ফান ফাংশনটাকে কল করতে হবে। এরপর আমাদের মেইন ফাংশন থেকেও আমরা এই প্রিন্ট আমরা এখানে মেইন লিখে দিই যাতে বুঝতে পারি আমরা এর মেইন ফাংশন থেকে কি পাইতেছি। আমরা p কে ডিরেফারেন্স করে প্রিন্ট করে দেব। আমরা দেখব ২ জায়গায় কি আমরা ভ্যালুটা পাইতেছি কিনা। এখন যদি আমরা একটু রান দিয়ে দেখি আসলে কি পাই আমরা। রিটার্নই তো করি নাই। আর রিভিউ আর রিটার্ন। যখন আমরা এই রিটার্নটা করি তখন কিন্তু আসলে আমরা দেখেন এখানে কিন্তু আমরা ফান ফাংশনের ভিতরে 10 পাইলেও মেইন ফাংশনের ভিতরে 0 পাচ্ছি না। এইটাই কিন্তু হবার কথা ছিল। কারণ আমরা যখন ফাংশনের ভিতরে রিটার্ন করে ফেলি তখন কিন্তু আমরা মেইন ফাংশনের মধ্যে ওই ভ্যালুটা আর পাই না যেটা আমরা ফাংশনের মধ্যে পাই। তো এখানে আসলে কিভাবে কোডটা কাজ করতেছে আমরা যদি একটু দেখি যে আমাদের প্রথমে আমাদের কোড সবসময় কি মেইন ফাংশন থেকে এক্সিকিউট হওয়া শুরু হয়। কি হলো? আচ্ছা হ্যাঁ। আমাদের সবসময় কোড মেইন ফাংশন থেকে এক্সিকিউট হওয়া শুরু হয়। তো মেইন ফাংশনে যখন যাচ্ছে তখন দেখছে একটা ফান নামে একটা ফাংশনকে কল করা হচ্ছে। তো কোডটা এখান থেকে আমাদের এখানে চলে যাবে রান করার জন্য। ওকে। এখানে আসলে এখানে আসার পরে দেখতেছি একটা স্ট্যাটিক ভেরিয়েবল নেওয়া হয়েছে। স্ট্যাটিক ভেরিয়েবল। তো এটা এই স্ট্যাক মেমোরিতে ৪ বাইট জায়গা দখল করবে এবং এখানের মধ্যে আমাদের ১০ থাকবে। এটা আমাদের স্ট্যাটিক মেমোরি। ওকে। এরপরে কি হচ্ছে p নামক যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারের মধ্যে x এর যে অ্যাড্রেসটা আছে এই x এর অ্যাড্রেসটাকে আসলে রাখা হচ্ছে। তো p পয়েন্টারের মধ্যে কি করা হচ্ছে? x এর অ্যাড্রেসটাকে রাখা হচ্ছে। তো ধরেন এই জায়গায় x না দেই আমরা। x এর অ্যাড্রেসের নাম দিয়ে দিই আমরা একটা। ধরেন এখানে আমরা দিয়ে দিলাম 10b 10b এই অ্যাড্রেসটা আসলে এখানে রাখা হচ্ছে। এই p পয়েন্টারে এই অ্যাড্রেসটা রাখা হলো। পরের লাইনে আমরা কি করতেছি? ফান দিয়েছি এই কারণে যে ফানটা আমাদের আসছে। এরপরে আমরা p কে ডিরেফারেন্স করে প্রিন্ট করতেছি। আর আমরা জানি যখন আমরা এটাকে ডিরেফারেন্স করব তখন আসলে আমরা ডিরেক্টলি এই অ্যাড্রেসের মধ্যে যেই ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে অ্যাক্সেস করি। তো এই ভ্যালুতে যেহেতু ১০ আছে এই কারণে আমাদের এই ১০ টা চলে আসছে এখানে। এরপরে কি হচ্ছে? এরপরে আমাদের যখন এই ফাংশনে রিটার্ন করতেছি তখন কিন্তু এখান থেকে আমাদের যে p এর মধ্যে যে আমাদের ১০ টা স্টোর করা হয়েছিল এটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। ডিলিট হওয়ার পরে যখন আমরা এখানে আবার মেইন ফাংশনের p কে ডিরেফারেন্স করে প্রিন্ট করতেছি তখন কিন্তু আমরা আউটপুট হিসেবে 0 পাচ্ছি। ঠিক আছে? তো আপনারা যদি VS Code টা ইউজ করেন তো VS Code যদি এখানে টার্মিনালে আসলে রান দেন টার্মিনালে রান দিলে অনেকের ক্ষেত্রে দেখবেন যে এখানে ফান ফাংশনের মধ্যে ১০ আসতেছে আবার মেইন ফাংশনে ১০ টা চলে আসতেছে। এটা আসলে আপনার কম্পিউটারের সমস্যা না। এটা হলো মাঝে, মাঝে এটা আমাদের কম্পিউটার থেকে মানে ডিলিট করতে একটু দেরি হয়। যে কারণে এখানে ১০ টা দেখা যায়। এই কারণে আপনারা অনলাইন কম্পাইলার ইউজ করতে পারেন। তো অনলাইন কম্পাইলার যদি আমরা ইউজ করি, আমি দেখে দিই। যে অনলাইন কম্পাইলারে যাই যদি আমরা কোডটা রান দিই তাহলে সবসময় আসলে একই আউটপুট পাবো আমরা। এই যে আমাদের কিন্তু একটা গার্বেজ ভ্যালু রিটার্ন করতেছে। কারণ আমাদের কিন্তু ১০০ আসার কথা বাট এটা এখানে একটা র‍্যান্ডম নাম্বার আসতেছে। তো এখান থেকে বোঝা যায় আসলে এটা মেমোরি থেকে ডিলিট হয়ে গেছে। তা আসলে এখন আমাদের প্রমাণ করতে হবে যে আমরা যদি হিপ মেমোরিতে নেই তাহলে আমাদের রিটার্ন করার পরও আমরা ভ্যালুটা পাই। তাহলে আমাদের এখন কি করতে হবে? এখানে আমরা একটা পয়েন্টার নিব। এবার আমরা নিউ কিওয়ার্ড এর মাধ্যমে নিউ ইন্ট
এর মাধ্যমে আমরা হিপ মেমোরিতে ইন্ট মানে 4 বাইটের একটা জায়গা দখল করলাম এবং এখানে আমরা পি পয়েন্টারের মধ্যে x নামক পয়েন্টারের অ্যাড্রেসটা স্টোর করলাম এবং এখানে আমরা পিকে ডিরেফারেন্স করে প্রিন্ট করে দেবো এবং এটাকেও ডিরেফারেন্স করে প্রিন্ট করে দেবো। এবার যদি আমরা রান দিই, সরি এখানে আমরা আসলে ভ্যালুই রাখিনি, আমরা x এর ভিতরে 100 রেখে দিই। x এর ডিরেফারেন্স করতে হবে, x এর মধ্যে 100 রেখে দিলাম। এখন যদি আমরা রান দিই, এই যে আমরা কিন্তু 2 জায়গা থেকে 100 পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো এর মাধ্যমে বোঝা যায় যে আমাদের আসলে স্ট্যাটিক ভাবে যখন আমরা ভেরিয়েবলটা নিলাম, তখন ফাংশন থেকে রিটার্ন করার পর আমরা ভ্যালুটা আর মেইন ফাংশনে পাই না। বাট আমরা যখন ডাইনামিক্যালি ভ্যালুটা নেই, তখন আমরা রিটার্ন করার পরেও মানে ফান ফাংশন থেকে রিটার্ন করার পরেও মেইন ফাংশনের মধ্যে আমরা এই ভ্যালুটা পেয়ে যাই। তো আমরা একটু এটা ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করি যে এখানে আসলে কোডটা কিভাবে কাজ করতেছে। তো এখানে কি হচ্ছে, আমাদের প্রথমে মেইন ফাংশন থেকে কোড এক্সিকিউট করা শুরু করছে, তারপর একটা ফান ফাংশন পেলো, ফাংশন কল পেলো, এই ফাংশনটা এখানে চলে যাবে, এখানে গেল, যাওয়ার পরে এই লাইনটা পেলো, এই লাইনটার মাধ্যমে কি হলো, নিউ যখন পেলো তখন এই নিউর মাধ্যমে একটা হিপ মেমোরি ক্রিয়েট হলো। এটা হলো আমাদের হিপ মেমোরি। হিপ মেমোরি ক্রিয়েট হওয়ার পর এখানে আমরা ইন্টিজার যেহেতু ডাটা টাইপ ইউজ করছি, তার মানে 4 বাইট জায়গা দখল করবে এবং এটা একটা স্টোর হবে একটা অ্যাড্রেসের মধ্যে। তো আমরা অ্যাড্রেসটা ধরলাম যে 1A, এই অ্যাড্রেসের মধ্যে স্টোর করা হলো এবং এটা রাখা হচ্ছে কোথায়, x নামক একটি পয়েন্টারের মধ্যে। ওকে, তাহলে x নামক একটি পয়েন্টারের মধ্যে আমাদের এই অ্যাড্রেসটা 1A অ্যাড্রেসটা রাখা হলো। মানে রাখা হয়েছে। এর পরের লাইনে কি করতেছে, এর পরের লাইনে আমাদের x কে ডিরেফারেন্স করে 100 রাখা হচ্ছে। এর মাধ্যমে কি হচ্ছে, x কে ডিরেফারেন্স করার মাধ্যমে যখন আমরা এটাকে ডিরেফারেন্স করে দিলাম, তখন এই যে অ্যাড্রেসটা ওর মধ্যে স্টোর আছে, এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে আমরা 100কে রেখে দিলাম। ঠিক আছে, তো আমাদের এখানে 100 রয়ে গেল। তারপরে আমরা পি নামক একটা পয়েন্টারের মধ্যে x এর এই অ্যাড্রেসটাকে স্টোর করতেছি। তো x এর মধ্যে কোন অ্যাড্রেসটা আছে, x এর মধ্যে 1A অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আমরা রেখে দিলাম। তারপরের লাইনে আমরা কি করতেছি, ফান প্রিন্ট করলাম, এই ফান্ডের কারণে এই যে এইটুকু অংশ আছে, এরপর আমরা পি কে ডিরেফারেন্স করে প্রিন্ট করতেছি। তো পি কে যখন আমরা ডিরেফারেন্স করছি, তখন কি পি এর মধ্যে যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসের ভ্যালুটা আমরা আউটপুট হিসাবে পেয়ে যাচ্ছি, অ্যাড্রেসের ভ্যালুটা আমরা আউটপুট হিসাবে পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা 100 আউটপুট হিসাবে পেয়ে যাই। এরপরে রিটার্ন করার মাধ্যমে আমরা ফাংশন থেকে বের হয়ে চলে আসি এবং এখান দিয়ে আবার চলে আসি। আমরা এখানে যখন আসি, যেহেতু এখানে সি আউট ব্যবহার করা হচ্ছে, মানে প্রিন্ট করা হচ্ছে মিন, তো এইটাকে প্রিন্ট করা হলো মিন। এরপরে আবার কি করা হচ্ছে, এই পি কে ডিরেফারেন্স করে প্রিন্ট করা হচ্ছে, মানে এই পি কে আবার কি করা হচ্ছে, ডিরেফারেন্স করে প্রিন্ট করা হচ্ছে, মানে পি এর মধ্যে যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমরা পেয়ে যাই। এই যে আমরা অ্যাড্রেসের ভিতরে যে 100 ভ্যালুটা আছে, 100 ভ্যালুটা পেয়ে গেলাম। এর মাধ্যমে আসলে প্রমাণ হয়ে যায় যে আমাদের ডাইনামিকভাবে যদি আমরা কোনো একটা ভেরিয়েবল নেই, আমরা ফাংশন থেকে রিটার্ন করার পরেও সেই ভেরিয়েবলের মধ্যে যেই জিনিস বা যেই ভ্যালুটা রাখা হয় সেটা আমরা পেয়ে যাই। বাট যদি আমরা স্ট্যাটিক মেমোরিতে নেই, তাহলে আমরা সেই ভ্যালুটা ফাংশন থেকে রিটার্ন করার পর আর পাই না। তার পরের ভিডিওতে আমরা জানবো ডাইনামিক অ্যারে নিয়ে। সে পর্যন্তই আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।